নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য পাঠ করব নাট্যকার দীনবন্ধু মিত্রের লেখা সেই বিখ্যাত নাটক নীলদর্পণ। আজ এই নীলদর্পণ নাটকটি পাঠের সঙ্গে সঙ্গে তার অর্থ বিশ্লেষণ করা হবে। আমি সম্পূর্ণ নাটকটিকে সরল গদ্য ভাষায় অনুবাদ করে নিয়েছি। আপনাদের সুবিধার জন্য আপনারা যখন পাঠ শ্রবণ করবেন তখন সামনে বই খুলে রাখবেন, তাহলে কোন শব্দটির কী অর্থ সেটি বুঝতে আপনাদের সুবিধা হবে। তো চলুন শুরু করা যাক আজকের নাটক নীলদর্পণ। আজকের এই নীলদর্পণ নাটকে পুরুষ চরিত্রের সংলাপগুলি পাঠ করবে জগন্নাথ মণ্ডল এবং নাটকের নারী চরিত্রের সংলাপগুলি পাঠ করবে সমাপ্তি যশ এবং আমি অর্থাৎ সায়ন যশ নাটকের অর্থ বিশ্লেষণগুলি করব। নাটকটির পাঠ শুরু করার আগে আরেকটি কথা বলে রাখা প্রয়োজন। আজকে যখন নাটকটি পাঠ করা হবে তখন কোনো চরিত্রের নাম উল্লেখ করা হবে না, শুধু উক্ত সংলাপগুলি উল্লেখ করা হবে। তো চলুন শুরু করা যাক আজকের নাটক নীলদর্পণ। দ্বিতীয় অঙ্ক, প্রথম গর্ভাঙ্ক। বেগুনবেড়ের কুটির গুদামঘর। তোরাপ ও আর 4 জন রায়ত উপস্থিত। মেরে ফেলো না কেন? আমি নিমক হারামি করতে পারবো না। যে বড়োবাবুর জন্য জাত বাঁচছে, যার আশ্রয়ে বসতি করতে লেগেছে, যে বড়োবাবু হাল গরু বেচে নিয়ে বেড়াচ্ছে, মিথ্যে সাক্ষী দিয়ে সেই বড়োবাবুর বাবাকে জেলে দেব আমি? তা কখনোই পারবো না জীবন থাকতে। কুঁদির মুখে বাঁক থাকবে না। এখানে কুঁদ হলো এবড়ো খেবড়ো কোনো বস্তুকে চেঁচে সমান করার ছুতোর মিস্ত্রিদের ব্যবহৃত এক প্রকার ধারালো যন্ত্র। এটিকে ছুতোরের ভ্রমী যন্ত্র বলে। নীলকর সাহেবের শ্যামচাঁদ রূপী চামড়ার চাবুকটিও তাই। কুঁদ যেমন কাঠ চেঁচে সমান করে, উড সাহেবও তার চাবুকের সাহায্যে অবাধ্য রাইয়তকে সোজা করে দিতে পারে। তোরাপ তখনও পর্যন্ত এ ব্যাপারে অভিজ্ঞতা অর্জন করেনি, কিন্তু প্রথম রাইয়তের সে অভিজ্ঞতা ঘটেছে, তাই সে জানে। তাই সে বলেছে, শ্যামচাঁদের আঘাতে উপায়ান্তর না দেখে সে হয়তো বড়োবাবুর বিরুদ্ধেই সাক্ষ্য দিতে বসবে। শ্যামচাঁদের ঠেলা বড় ঠেলা। আমাদের চোখে কি আর চামড়া নেই? না আমরা বড়োবাবুর নুন খাইনি? তা করবে কি? সাক্ষী না দিলে যে আস্ত রাখবে না। উড সাহেব আমার বুকে উঠে দাঁড়ালো। দেখো দেখিনি, এখনও অবধি রক্ত গড়িয়ে পড়ছে। সাহেবের পা যেন বলদ গরুর খুর। প্যারেকের খোঁচা। এখানে প্যারেকের খোঁচা একটি অশ্লীল গ্রাম্য গালাগাল। এর অর্থ হলো পেরেকের মাকে গর্ভবতী করা। সাহেবরা যে পেরেক মারা জুতো পরে জানিস না? দুধ তোর পেরেকের মার প্যাট প্যাট করে ভোঁকে। রক্ত দেখে গাটা আমার ঝাঁকুনি দিয়ে উঠছে। উহ, কি বলবো। শালিকে একবার ভাতারমারির মাঠে পাই। এখানে গ্রামে এই ধরনের নামের মাঠ থাকে। এই রকম নাম হওয়ার কারণ এই মাঠে কোনো এক সময়ে কোনো নারীর ভর্তাকে বা স্বামীকে মারা হয়েছিল।
এমনই থাপ্পড় মারি শালির চোয়ালটা আকাশে উড়িয়ে দিই। ওর গড়মট করা এর ভেতর দিয়ে বার করি। এখানে গটমট করা অর্থে সাহেবদের ঔদ্ধত্যপূর্ণ গটমট করে চলার কথা বলা হয়েছে। আর এর ভেতর দিয়ে অর্থে এখানে এর বলতে সম্বন্ধী বা শালিকে বোঝানো হয়েছে। আমি ঠিকা মজুর, প্রতিদিন খেটে খাই। আমি কর্তা মশাইয়ের পরামর্শ শুনে নীল করলাম না বললি তো খাটবে না, তবে আমাকে গুদামে ভরল কেন? তার সীমন্তোন্নয়নের দিন ঘনিয়ে আসছে। ভাবলাম এই সুযোগে খেটে কিছু পুঁজি করব, করে সীমন্তোন্নয়নের সময়ে 5 জন আত্মীয়র খবর নেব। তা এই গুদামে 5 দিন পৌঁছতে লেগেছি, আবার ঠেলবে সেই ইন্দ্রাবাদে। এখানে সীমন্তোন্নয়ন শব্দের অর্থ হল গর্ভবতী নারী সংক্রান্ত এক প্রকার মাঙ্গলিক অনুষ্ঠান। ইন্দ্রাবাদে আমি একবার গিয়েছিলাম। ওই যে ভবানীপুরের কুঠি, যে কুঠির সাহেবটাকে সকলে ভালো বলে, ওই শালা আমাকে একবার ফৌজদারিতে ঠেলল। আমি সাহেবের কাছারির ভিতর অনেক মজা দেখলাম। ওর ল্যাজের কাছে বসে ম্যাজিস্ট্রেট সাহেব যেই হ্যালো বলছে, 2 শালা মোক্তার অমনি রই রই করে হাসছে। হুড়োহুড়ি এমন করতে লাগলো যে আমি ভাবলাম ময়নার মাঠে সাধু খায়েদের সাদা বলদ আর জমিদারদের বুড়ো এঁড়ের লড়াই বাঁধল। তোর দোষ পেয়েছিল কি? ভাবনাপুরীর সাহেব তো মিছে হাঙ্গামা করে না। সত্য কথা বলবো, ঘোড়ায় চড়ে যাব। এটি একটি বাংলা প্রবাদ। সব শালাই যদি ওই শালার মতো হতো, তাহলে শালাদের এত বদনাম রটাতো না। আহ্লাদে যে আর বাঁচি নে গো। ভালো ভালো করে গেলাম কেলো মার কাছে, কেলোর মা বলে আমার জামাইয়ের সঙ্গে আছে। এবারেও শালার স্কুল করা বেরিয়ে গেছে। এখানে স্কুল শব্দের অর্থ আইন অনুযায়ী আটক। শালার গুদাম থেকে 7টা রায়ত বেরিয়েছে, একটা ছোট ছেলে। শালা গাই বাছুর গুদামে ভরল। শালা যে তোলপাড় করতে লেগেছে বাবা। শালারা ভালো মানুষ পেলে খেতে আসে। ম্যাজিস্ট্রেট সাহেবটাকে নদী পার করার কমিটি করতে লেগেছে। এ জেলার ম্যাজিস্ট্রেট না ও জেলার ম্যাজিস্ট্রেট দোষ পেল তাও বুঝতে পারছি না। কুটিতে খেতে যায়নি। হাকিমটাকে বসে আনার জন্য রান্না পাক করা হয়েছিল। হাকিমটা চোরা গরুর মতো পালিয়ে রইল, খেতে গেল না। ও বড় লোকের ছেলে, নীলমামদোর বাড়ি যাবে কেন? এখানে নীলমামদো কথার অর্থ মুসলমান ভূত বা জিন। এখানে নীলকর সাহেবদের বলা হয়েছে নীলমামদো। আমি ওর ভেতরের খবর পেয়েছি। এই শালা বিলেতের ছোট লোক। বিলেতের ছোট লোক অর্থে বিলেতের নিম্ন সম্প্রদায়ের লোক। তবে আগেকার গভর্নর সাহেব কুঠি কুঠি আইবুড়ো ভাত খেয়ে বেড়াচ্ছিল কেমন করে, দেখিসনি শালারে? দল বেঁধে তাকে বর সাজিয়ে আমাদের কুঠিতে এনেছিল। তার বুঝি ভাগ ছিল? ওরে না, লাট সাহেব কি নীলের ভাগ নিতে পারে? তিনি নাম কিনতে এসেছিলেন। বর্তমান গভর্নর
সাহেবটাকে যদি ঈশ্বর বাঁচিয়ে রাখে আমরা পেটের ভাত জোগাড় করে খেতে পারবো, আর শালার নীলমামদ ঘাড়ে চাপতে পারবে না। আমি তবে মরলাম, মামদ ভূতে পেলে নাকি তাড়াতাড়ি ছাড়ে না, বউ যে বলেছিল। এ মারানি ভাইকে এনেছে কেন? এখানে মারানি শব্দটি একটি অশ্লীল গ্রাম্য গালাগাল। মারানি শব্দটির আঞ্চলিক উচ্চারণ মান্নির। মারানির ভাই রচা কথা বুঝতে পারে না? এখানে রচা শব্দটি আঞ্চলিকতা দোষে দুষ্ট হয়েছে। রচা শব্দের অর্থ হল রচনা করা কথা, অর্থাৎ কবিতা বা ছড়া। সাহেবদের ভয়ে লোক সব গাঁ ছাড়া হতে লাগলো, তাই বচরদ্দি নানা রচনা করে দিয়েছিল। বেড়ালচোখো হাঁদা হেমদ, নীলকুঠির নীলমেমদ। এখানে উপরের সংলাপটিতে বচরদ্দি একজন ব্যক্তির নাম। এই বচরদ্দি নানা খুব ভালো কবিতা রচনা করতে পারতেন। বচরদ্দি শব্দটি বশির উদ্দিন শব্দের আঞ্চলিক উচ্চারণ। আর উপরের ছড়াটিতে নীলকুঠির ফিরিঙ্গি সাহেবদের চোখকে বেড়ালের চোখের সঙ্গে তুলনা করা হয়েছে। আর হাঁদা হেমদ কথার অর্থ বুদ্ধিহীন দেহ সর্বস্ব ব্যক্তি। আর শেষে নীলকুঠির সাহেবদের মামদ ভূতের সঙ্গে তুলনা করা হয়েছে এবং তাদেরকে বলা হয়েছে নীলকুঠির নীলমেমদ। বচরদ্দি নানা কবিতা রচনা করত খুব, নিতে আতাই আচ্ছা রচনা করেছে, শুনিসনি? এখানে নিতে একজন ব্যক্তির নাম, আর আতাই শব্দের অর্থ শখের গায়ক বা বাদক। এখানে নিতাই শব্দের আঞ্চলিক উচ্চারণ নিতে। জাত মারলে পাদরি ধরে, ভাত মারলে নীল বাঁদরে। অর্থাৎ পীড়ন করে পাদ্রী জাত ধর্ম কেড়ে নিচ্ছে, আর নীলকর রূপ বাঁদরেরা ভাত কেড়ে নিচ্ছে। রেভারেন্ড হিল নামে এক কবি এই রকম একটি ছড়া শুনেছিলেন। জমির শত্রু নীল, চাষার শত্রু ঢিল, জাতির শত্রু চিল। হায়, আমার বাড়িতে যে কি হতে লেগেছে তা কিছুই জানতে পারলাম না। আমি হলাম অন্য গ্রামের রায়ত, আমি সরপুর এলাম কবে, তা বসুমশায়ের শলায় পড়ে দাদন ঝেড়ে ফেললাম। আমার কোলের ছেলেটার গা তেঁতো করেছিল, তাই তো বসুমশায়ের কাছে মিছরি নিতে একবার সরপুর এসেছিলাম। আহা, কি দয়ার শরীর, কি চেহারার ছটক, কি অপরূপ রূপ দেখলাম, বসে আছেন যেন গজেন্দ্রগামিনী। এখানে গজেন্দ্রগামিনী শব্দের অর্থ ভারিক্কি ব্যক্তির চলাফেরা। হাতির পিঠে যেমন বসে যায় রাজরাজরা। অশিক্ষিত গ্রামের ব্যক্তির উক্তি বলে পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ ভেদ থাকেনি। পুরুষের ক্ষেত্রে তাই স্ত্রীর বিশেষণ ব্যবহৃত হয়েছে। অবশ্য এতে সংলাপটি আরও জীবন্ত হয়েছে। এখানে উক্তিটি অপ্রাসঙ্গিক। মূর্খ চাষাভুষা কখনো কখনো শিক্ষিত লোকের মুখে শোনা ধ্বনিঝঙ্কার পূর্ণ ভারী শব্দ না বুঝে বলার লোভ সামলাতে না পেরে বলে ফেলে। এটা তারই দৃষ্টান্ত।
এবার কত কুঁড়ো ঢুকিয়েছে? কুঁড়ো হলো জমির মাপ। গেলবার 10 কুঁড়ো করলাম, তার দাম দিতে আধা খেজরা করলো। এবারে 15 বিঘার দাদন গতিয়েছে। যা বলেছে তাই করেছি, তবু তো বিপদ করতে ছাড়ে না। আমি 2 বছর ধরে নাঙল দিয়ে এক বন্দ জমি তুললাম। বন্দ শব্দের অর্থ জমির খণ্ড বা প্লট। এইবারে যা হয়েছিল, তিলের জন্যই জমিটা রেখেছিলাম। সেদিন ছোট সাহেব ঘোড়া চেপে এসে দাঁড়িয়ে থেকে জমিটায় মার্ক দেয়ালেন। চাষার কি আর কথা শোনার আছে? এটা কেবল আমিন শালার কারচুপি। সাহেব কি সব জমির খবর রাখে? ওই শালা সব খুঁজে বার করে দেয়। শালা যেন হন্যে হয়ে কুকুরের মতো ঘুরে বেড়ায়। ভালো জমিটা দেখে আর অমনি সাহেবের মাগ পড়ে। সাহেবের তো আর টাকার অভাব নেই, ওর তো আর মহাজন করতে হয় না। শালা তবে অমন করে মরে কেন? নীল করবি তা কর, বলদ গরু কেন? নাগল বানিয়ে নে। নিজে না চষতে পারিস, মায়নাদার রাখ। এখানে মাইনাদার শব্দের অর্থ শ্রমিক। তোর জমির অভাব কি? গ্রামের পর গ্রাম কেন চষে ফেল না? আমরা জমি জমা দিতে তো নারাজ নেই, তাহলে 2 বছরের নীল যে ছাপিয়ে উঠতে পারে। শালা তা করবে না। মারানির ভাই রাওতের এটা বড় মিষ্টি লেগেছে, তাই চষছেন। হো হো মামা, গাজী সাহেব, দরগায় তোরা রাম নাম কর, এটার মধ্যে ভূত আছে। চুপ দে। হা নীল, তুমি আমাদের সর্বনাশের জন্যই এদেশে এসেছিলে। হা, এ যন্ত্রণা যে আর সহ্য হয় না। এ প্রতিষ্ঠানের আর কত কোটি আছে না জানি। 1.5 মাসের মধ্যে 14 কোটির জল খেলাম। এখন কোন কোটিতে আছি তাও তো জানতে পারলাম না। জানবই বা কেমন করে? রাত্রিবেলায় চোখ বেঁধে 1 কোটি হইতে অন্য কোটি নিয়ে যায়। ও মা গো, তুমি কোথায়? রাম 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 রাম, কালী কালী কালী, দুর্গা গণেশ অসুর। চুপ। আহা, 5 বিঘা হারে দাদন নিয়ে এ নরক থেকে ত্রাণ পাই। হে মাতুল, দাদন নেওয়ার কর্তব্য, সংবাদ দেবার তো আর উপায় দেখি না। প্রাণ ওষ্ঠাগত হয়েছে, কথা বলবার শক্তি নাই। মাগো, তোমার চরণ 1.5 মাস দেখিনি। বউকে গিয়ে এ কথা বলবো? শুনলি তো মরে ভূত হয়েছে, তবু দাদনের হাত ছাড়তে পারিনি। তুই লোকটা এমন দয়াবান, ভালো মানুষের ছেলে, আমি কথা শুনে জানতে পেরেছি। পরাণে চাচা, আমাকে কাঁধে করতে পারিস? আমি জানলা দিয়ে ওকে জিজ্ঞেস করি ওর বাড়ি কোথায়। তুই যে মুসলমান। হিন্দুর টিকি রাখা এবং মুসলমানদের মাথার সামনের অংশ ন্যাড়া হবার প্রথা। এখানে ন্যাড়া শব্দটি অনাদরে উচ্চারণ হয়েছে নেড়ে। তবে তুই আমার কাঁধে উঠে দেখ। ওঠ, দেয়াল ধরবি, ঝরকার কাছে মুখ নিয়ে যা। এখানে ঝরকা শব্দের অর্থ জানালা হলেও
এখানে ঘুলঘুলি অর্থে ব্যবহৃত। চাচা কাকা, চাচা কাকা, চাচা কাকা, গোপীশালা আসছে। প্রথম রায়তের ভূমিতে পতন। গোপীনাথ ও রামকান্ত হাতে করে রোগ সাহেবের প্রবেশ। দেওয়ানজি মশাই, এ ঘরটার মধ্যে ভূত আছে, এত বেলায় কাঁদতে লাগলো। তুই যদি যেমন শিখিয়ে দিই তেমন না বলিস, তবে তুই ওরকম ভূত হবি। জনান্তিকে রোগের প্রতি। মজুমদারের বিষয় এরা জানিয়েছে, এ কুঠিতে আর রাখা নয়, ও ঘরে রাখাই অনিয়ম হয়েছিল। ও কথা পরে শোনা যাবে। নারাজ কে আছে? কোন বজ্জাত নষ্ট হয়েছে? এরা সব জব্দ হয়েছে। এই মুসলমানের বেটা ভারী হারামজাদা, বলে নেমো খাড়ামি করতে পারবো না। বাবারে, যা মোটা লাঠি! এখন তো রাজি হই, তখন যা জানি তাই করব। দোহাই সাহেবের, আমিও সোজা হয়েছি। চুপ কর শুয়োরের বাচ্চা। রামকান্ত বড় মিষ্টি আছে। এখানে রামকান্ত চাবুকের নাম, রামকান্তাঘাত এবং পায়ের গুঁতো। আল্লাহ, মাগো গেলাম। পরাণের চাচা, একটু জল দাও, আমি জলের তৃষ্ণায় মরলাম। বাবা, বাবা, বাবা। বাঞ্চতের হারামজাদি করা ঘুচে গেছে। আজ রাত্রে সবাইকে চালান করে দেবে। মোক্তারকে লেখো, সাক্ষ্য আদায় না হলে যেন কেউ বাইরে যেতে না পায়। পেশকার সঙ্গে যাবে। তুমি কাঁদছ কেন? বউ, তুই কোথায় রে? আমাকে খুন করে ফেললো। মারে বউরে, মারে, মারলো রে, মারলো রে। মাটিতে চিত হয়ে পড়ে। বাঞ্চত পাগল হয়েছে। কেমন তোরা? পেঁয়াজ চটি জুতো দুই তো হলো। এখানে দেওয়ান গোপীনাথ তোরাবকে স্মরণ করিয়ে দিচ্ছে যে তাকে নীলকরদের হাতে মার খেতে হলো ও তাদের প্রস্তাবে রাজি হতেও হলো। গল্প আছে যে কোনো এক ব্যক্তি খেতে পেঁয়াজ চুরি করতে গিয়ে ধরা পড়ে। মালিক তাকে জুতো পেটা করে ও পেঁয়াজগুলি কেড়ে নেয়। চোর তখন খেদোক্তি প্রকাশ করে বলেছিল, পেঁয়াজও গেল, চটি জুতাও গেল। পয়জার শব্দের অর্থ চটি জুতো। দেওয়ানজি মশাই, আমাকে একটু জল দিয়ে বাঁচাও, আমি মরলাম। বাবা, নীলের গুদাম, ভাপে ভরা ঘর, ঘামও ছোটে, জলও খাওয়ায়। আয় তোরা সবাই আয়, তোদের সবাইকে একবার জল খাইয়ে আনি। উপরের সংলাপে ভাবরার ঘর বলতে উত্তপ্ত জলীয় বাষ্পপূর্ণ ঘরের কথা বোঝানো হয়েছে। সকলের প্রস্থান। দ্বিতীয় গর্ভাঙ্ক বিন্দু মাধবের শোবার ঘর। লিপি হাতে সরলতা উপস্থিত। সরলা ললনা জীবন এলো না, কমল হৃদয় দ্বিরদ দলনা। এখানে দ্বিরদ শব্দের অর্থ দ্বি বা দুই রদ বা দাঁত আছে যার, অর্থাৎ দলনকারী হাতি। বড় আশায় নিরাশ হলাম। প্রাণেশ্বরের আগমন প্রতীক্ষায় নববর্ষায় জলকোনার জন্য আকাঙ্ক্ষিত চাতকের থেকেও ব্যাকুল হয়েছিলাম। দিন গণনা করছিলাম। দিদি যে বলেছিলেন তা তো মিথ্যা নয়। আমার এক এক দিন এক এক বছর হয়ে গিয়েছে। নাতের আশার আশা তো নির্মূল হলো। এখন যে মহৎ কাজে প্রবৃত্ত হয়েছেন তাতে
সফল হলেই তার জীবন সার্থক। প্রাণেশ্বর, আমাদের নারীকুলে জন্ম। আমরা 5 জন বয়স্কা একসঙ্গে উদ্যানে যেতে পারি না। আমরা নগর ভ্রমণে অক্ষম। আমাদের মঙ্গলসূচক সভা স্থাপন সম্ভব নয়। 19 শতকে সাধারণের মঙ্গলের জন্য নানা ধরনের সভার অস্তিত্ব ছিল, যেমন মদ্যপান নিবারণী সভা, বিদ্যুৎ সাহিনী সভা, ভারত সভা ইত্যাদি। আমাদের কলেজ নাই, কাছারি নাই, ব্রাহ্ম সমাজ নাই। রমণীর মন কাতর হলে বিনোদনের কিছুমাত্র উপায় নাই। মন অবোধ হলে মনের তো দোষ দিতে পারি না। প্রাণনাথ, আমাদের একমাত্র অবলম্বন স্বামী ধ্যান, স্বামী জ্ঞান, স্বামী অধ্যয়ন, স্বামী উপার্জন, স্বামী সভা, স্বামী সমাজ। স্বামীরত্নই সতীর সর্বস্ব ধন। হে লিপি, তুমি আমার হৃদয়বল্লভের হাত থেকে এসেছ। তোমাকে চুম্বন করি। তোমাতে আমার প্রাণকান্তের নাম লেখা আছে। তোমাকে তাপিত বক্ষে ধারণ করি। আহা, প্রাণনাথের কি অমৃত বচন! পত্রখানা যত পড়ি ততই মন মোহিত হয়। আরেকবার পড়ি। প্রাণের সরলা, তোমার মুখারবিন্দ দেখবার জন্য আমার প্রাণ যে কত দূর পর্যন্ত ব্যাকুল হয়েছে তা পত্রে ব্যক্ত করা যায় না। এখানে মুখারবিন্দ শব্দের অর্থ মুখরূপ অরবিন্দ। অরবিন্দ শব্দের অর্থ পদ্ম, অর্থাৎ পদ্মের মতো মুখ। তোমার চাঁদের মতো মুখ বুকে ধারণ করে আমি যে কি অনির্বচনীয় সুখ লাভ করি, মনে করছিলাম সেই সুখের সময় এসেছে। কিন্তু আনন্দেই বিষাদ। কলেজ বন্ধ হয়েছে, কিন্তু বড় বিপদে পড়েছি। যদি পরমেশ্বরের আনুকূল্যে উত্তীর্ণ হতে না পারি তবে আর মুখ দেখাতে পারবো না। নীলকর সাহেবেরা গোপনে গোপনে পিতার নামে এক মিথ্যা মোকদ্দমা করেছে। তাদের অনেক চেষ্টা যেন তিনি কোনো রকমে জেলে আটক হন। দাদা মহাশয়কে এ সংবাদ আনুপূর্বিক লিখে আমি এখানকার তত্ত্বাবধানে রইলাম। তুমি কিছু ভাবনা করো না। করুণাময়ের কৃপায় অবশ্যই সফল হব। প্রেয়সী, আমি তোমার বঙ্গভাষার শেক্সপিয়ারের কথা ভুলিনি। সে যুগের কলেজে পড়া ছেলেদের রুচি সংস্কৃতির পরিচয় দেবার জন্য স্ত্রীর কাছে লেখা চিঠিতে শেক্সপিয়ারের নাম উল্লেখ করা হয়েছে। এখন বাজারে পাওয়া যায় না, কিন্তু প্রিয় গুরুজন বঙ্কিমচন্দ্র তারখানা দিয়েছে। বাড়ি যাবার সময় নিয়ে যাব। বিধুমুখী, লেখাপড়ার সৃষ্টি কি সুখের আকর! এত দূরে থেকেও তোমার সঙ্গে কথা বলছি। আহা, মা ঠাকুরানী যদি তোমার রচনার প্রতি আপত্তি না করতেন তবে তোমার লিপিসুধা পান করে আমার চিত্তচকর চরিতার্থ হতো। ইতি তোমারই বিন্দুমাধব। তাতে আমার সম্পূর্ণ বিশ্বাস আছে। প্রাণেশ্বর, তোমার চরিত্রে যদি দোষ স্পর্শ করে তবে সুচরিত্রের আদর্শ কে হবে? আমি স্বভাবত চঞ্চল, এক স্থানে একদণ্ড স্থির হয়ে বসতে পারি না বলে ঠাকুরুন আমাকে পাগলির মেয়ে বলেন। এখন আমার সে চাঞ্চল্য কোথায়? যে স্থানে বসে প্রাণপতির পত্র খুলেছি সেই স্থানেই এক প্রহর বসে আছি। আমার উপরের চঞ্চলতা অন্তরে প্রবেশ করেছে। ভাত উঠলে ফেনা সময়ে আবৃত্ত হলে উপরিভাগ স্থির হয়, কিন্তু ভিতরে ফুটতে থাকে। আমি এখন সেরকম হলাম, আর আমার সেই হাস্যবদন নাই।
হাসি সুখের রমণী, সুখের বিনাশে হাসির সহমরণ। প্রাণনাথ, তুমি সফল হলে সকল রক্ষা। তোমার বিরস মুখ দেখলে আমি 10 দিক অন্ধকার দেখি। এ অবোধ মন, তুমি প্রবোধ মানবে না? তুমি অবোধ হলে পার আছে। তোমার কান্না কেউ দেখতে পায় না, কেউ শুনতেও পায় না, কিন্তু নয়ন, তুমি আমাকে লজ্জা দেবে। তুমি শান্ত না হলে আমি ঘরের বাইরে যেতে পারি না। আদুরির প্রবেশ। তুমি কি করতে লেগেছ? বড় হালদার নিজে ঘাটে যেতে পারছে না, করলে কি? যার দিকে চাই তারই মুখ তোলা হাঁড়ি। এখানে তোলা হাঁড়ি হলো জল ইত্যাদির জন্য মাটির বড় গভীর হাঁড়ি বিশেষ। চল যাই। তেলে দেখছি এখনো হাতই দাওনি, চুলের গোছাটা কাদা হতে লেগেছে। চিঠিখানা এখনো ছাড়োনি? ছোট হালদার যত চিঠিতে আমার নাম লিখে দেয়। বড় ঠাকুর স্নান করেছেন? বড় হালদার যে গ্রামে গেল, জেলায় যে মোকদ্দমা হতে লেগেছে, তোমার চিঠিতে লেখেনি? কর্তামশাই যে কাঁদতে লাগলো। প্রাণনাথ সফল না হলে যথার্থই মুখ দেখাতে পারবে না। চলো রান্নাঘরে গিয়ে তেল মাখি। উভয়ের প্রস্থান। তৃতীয় গর্ভাঙ্ক সরপুর তেমাথা পথ পদি ময়রানির প্রবেশ। আমি নাটকুড়ির বেটাই তো দেশ মজাচ্ছে। আটকুড়ি একটি গ্রাম্য গালাগাল। বন্ধ্যা অর্থাৎ যেসব স্ত্রীলোকের সন্তান হয় না তাদের বেটা অর্থাৎ ছেলে। আমার কি স্বাদ কচি কচি মেয়ে সাহেবদের ধরে দিয়ে নিজের পায়ে নিজে কুড়ুল মারি। রাইচরণ যা খেটে এনেছিল, সাধু দাদা না ধরলেই জন্মের মতো ভাত কাপড় দিত। আহা, ক্ষেত্রমণির মুখ দেখলে বুক ফেটে যায়। উপপতি উপপতি করছে বলে কি আমার শরীরে দয়া নেই? আমাকে দেখে ময়রা পিসি বলে, কাছে আসে। এমন সোনার হরিণ মানা কি প্রাণে ধরে বাঘের মুখে দিতে পারে? ছোট সাহেব আর আগাতে পারে না, আমি রয়েছি, কলি বুনো রয়েছে। মা গো, কি ঘৃণা! টাকার জন্য জাত জন্ম গেল, বন্যর বিছানা ছুতে হলো। বড় সাহেব বড় পাজি লোক, আমাকে দেখা মাত্রই প্রহার করেছে, বলে নাক কান কেটে দেব। পাজিটার ভীমরতি হয়েছে। ভাতার খাগির ভাতার ভাতার। এখানে ভাতার শব্দের অর্থ ভর্তা। ভর্তা অর্থে স্বামী এটি, এবং খাগির শব্দের অর্থ খাওয়া, অর্থাৎ স্বামী খাওয়া মেয়ে মানুষ। মেয়ে মানুষ ধরে গুদামে রাখতে পারে, মেয়ে মানুষের পাছায় লাথি মারতে পারে। পাজিটার সেরকম তো একদিন দেখলাম না। যাই, আমিন কালামুখকে বলি গে, আমাকে দিয়ে হবে না। আমার কি গ্রামের বাইরে বেরোবার জো আছে? পাড়ার ছেলে আটকুড়ির বেটারা আমাকে দেখলে যেন কাকের পিছনে ফিঙে পাখির মতো লেগে যায়। যখন খেতে খেতে বসে ধান কাটি, মোর মনে জাগে তার নয়ন দুটি। একজন রাখালের প্রবেশ। সাহেব, তোমার নীলের চারায় নাকি পোকা ধরেছে? তোর মা বোনের ধরুক গে, আটকুড়ির বেটা, মায়ের কোল ছেড়ে যাও, জমের বাড়ি যাও, কলমি ঘাটায় যাও। এখানে কলমি ঘাটায় শব্দের অর্থ গ্রামের শ্মশান ঘাট। রাখাল, আমি দুটো নিড়ানি গড়তে দিয়েছি। নিড়ানি হলো আগাছা পরিষ্কারের জন্য ছোট কোদাল জাতীয় যন্ত্র।
একজন লাঠিয়ালের প্রবেশ। বাবারে, কুঠির লাঠিয়াল! রাখালের বেগে পলায়ন। পদ্মমুখী, মিশি মাগ্গি করে তুললে যে। এখানে মিশি হলো দাঁতে ব্যবহারের জন্য সেঁকা তামাকের গুঁড়ো। খৈনির মতো তামাক পাতা জাত এই মাদক দ্রব্যটির ব্যবহারের প্রচলন মেয়েদের মধ্যেই বেশি। আর মাগ্গি বলতে বোঝানো হয়েছে পদী প্রচুর পরিমাণে মিশি ব্যবহার করে। এই দেখে লাঠিয়াল তাকে নিয়ে রসিকতা করেছে যে সে মিশি ব্যবহার করে তার দাম বাড়িয়ে দিল। লাঠিয়ালের গোটের প্রতি দৃষ্টি করে। গোট শব্দের অর্থ কোমরবন্ধ বা চাপরাশ। তোর চন্দ্রহারের যে ভারী বাহার! জান না প্রাণ, পেয়াদার পোশাক আর নটির বেশ। এখানে এটি একটি প্রবাদ। এর অর্থ পোশাক না পরলে পেয়াদাকে যেমন চেনা যায় না, তেমনি না সাজলে নটিকে সুন্দর দেখায় না। তোর কাছে কাল একটা বকনা চেয়েছিলুম, তা তুই আজও দিলি না। এখানে বকনা শব্দের অর্থ বাছুর হয়নি এমন গাভী। আর তো কখনো ভাই তোর কাছে কিছু চাইব না। পদ্মমুখী, রাগ করিস না, আমরা কাল শ্যামনগর লুটতে যাব। যদি কাল কালো বগনা পাই, সে তোর গোয়াল ঘরে বাঁধা রয়েছে। আমি মাছ নিয়ে যাবার সময় তোর দোকান দিয়ে হয়ে যাব। লাঠিয়ালের প্রস্থান। সাহেবদের লুট ছাড়া আর কাজ নাই। কমিয়ে জমিয়ে দিলে চাষারাও বাঁচে, তোদেরও নীল হয়। শ্যামনগরের মুন্সিকে 10খানা জমি ছাড়বার জন্য কত মিনতি করল। চোর না শোনে ধর্মের কাহিনী। বড় সাহেব পোড়ামুখ পুড়িয়ে বসে রইল। 4জন পাঠশালার শিশুর প্রবেশ। পাততাড়ি রেখে তালি দিয়ে। 3 ময়রা নিল সই, নীল গেঁজেছ কই। ময়রা নিল সই, নীল গেঁজেছ কই। ময়রা নিল সই, নীল গেঁজেছ কই। নীল রং তৈরি করতে হলে নীল গাছগুলিকে পচাতে হয়। এখানে নীলের গাছ পচানো বা গাঁজানোর কথা বলা হয়েছে। ছি বাবা কেশব, পিসি হই, এমন কথা বলে না। 4জন শিশু নৃত্য করে। ময়রা নিল সই, নীল গেঁজেছ কই। ছি দাদা অম্বিকে, দিদিকে ও কথা বলতে নেই। ময়রা নিল সই, নীল গেঁজেছ কই। ময়রা নিল সই, নীল গেঁজেছ কই। ময়রা নিল সই, নীল গেঁজেছ কই। নবীন মাধবের প্রবেশ। ও মা, কি লজ্জা! বড়বাবুকে মুখখানা দেখালাম। ঘোমটা দিয়ে পদীর প্রস্থান। দুরাচারিণী, পাপিয়সী, তোমরা পথে খেলা করছো? বাড়ি যাও, অনেক বেলা হয়েছে। আহা, নীলের দৌরাত্ম্য যদি বন্ধ হয়, তবে আমি 5 দিনের মধ্যে এই সব বালকদের পাঠের জন্য স্কুল স্থাপন করতে দিতে পারি। এই প্রদেশের ইন্সপেক্টর বাবুটি অতি সজ্জন। বিদ্যা জন্মালে মানুষ কি সুশীল হয়। বাবুজি বয়সে নবীন, কিন্তু কথায় বিলক্ষণ প্রবীণ। বাবুজির নিতান্ত মানুষ। এখানে একটি স্কুল স্থাপন হয়। আমি এ মাঙ্গলিক ব্যাপারে অর্থ ব্যয় করতে কাতর নই। আমার বড় 8 চালা পরিপাটি বিদ্যা মন্দির হতে পারে। দেশের বালকরা আমার ঘরে বসে বিদ্যা অর্জন করে, এর থেকে আর সুখ কী। অর্থের ও পরিশ্রমের সার্থকতাই এই। বিন্দুমাধব ইন্সপেক্টর বাবুকে
সঙ্গে করে এনেছিল। বিন্দুমাধবের ইচ্ছা গ্রামের সকলই স্কুল স্থাপনে সমান উদ্যোগী হোক। কিন্তু গ্রামের দুর্দশা দেখে ভাইয়ের মনের কথা মনেই থাকলো। বিন্দু আমার কি ধীর, কি শান্ত, কি সুশীল, কি বিজ্ঞ। অল্প বয়সের বিজ্ঞতা চারাগাছের ফলের মতো মনোহর। ভাই চিঠিতে যে দুঃখের কথা বলেছে তা পাঠ করলে পাথরও ভেদ হয়। নীলকরের ও মনের ভিতর দুঃখ হয়। বাড়ি যেতে পা ওঠে না, উপায় আর কিছু দেখি না। 5 জনের একজনকেও হস্তগত করতে পারলাম না। তাদের কোথায় নিয়ে গেছে কেউ বলতে পারে না। তোরা বোধ করি কখনোই মিথ্যা বলবে না। অপর 4 জন সাক্ষ্য দিলেই সর্বনাশ। বিশেষ করে আমি এ পর্যন্ত কোনো জোগাড় করতে পারিনি। তাতে আবার ম্যাজিস্ট্রেট সাহেব উড সাহেবের পরম বন্ধু। একজন রায়ত, 2 জন ফৌজদারির পেয়াদা এবং কুটির তাইদগিরের প্রবেশ। বড়বাবু, আমার ছেলে দুটোকে দেখো। তাদের খাওয়াবার আর কেউ নেই। গেল বছর 8 গাড়ি নীল দিলাম, তার একটাও পয়সা দিল না। আবার বকেয়া বাকি বলে হাতে দড়ি দিয়েছে। আবার ইন্দ্রাবাদে নিয়ে যাবে। নীলের দাদন ধোপার ভেলা। ভেলা হলো এক ধরনের ফল। ভেলার রস বা আঠা দিয়ে ধোপারা কাপড়ের দাগ দেয়। সে দাগ সহজে ওঠে না। নীলের দাদনও সেই রকম। যে রায়ত একবার নিয়েছে তার আর মুক্তি নেই। একবার লাগালে আর ওঠে না। তুই বেটা চল, দেওয়ানজির কাছ দিয়ে হয়ে যেতে হবে। তোর বড়বাবুরও এমনি হবে। চল যাব, ভয় করি না। জেলে পচে মরব, তবু গুখেকর নীল করব না। হা বিধাতা, হা বিধাতা, কাঙালকে কেউ দেখে না। বড়বাবু, আমার ছেলে দুটোকে খেতে দিও গো। আমাকে মাঠ থেকে ধরে আনলে, তাদের একবার দেখতে পেলাম না। নবীনমাধব ব্যতীত সকলের প্রস্থান। কি অবিচার! সদ্য প্রসূতি হওয়া সজারু ব্যাধের হস্তগত হলে তার সন্তানরা যেমন অনাহারে শুষ্ক হয়ে মরে, সেই রকম এই রায়তের বালকদ্বয় অন্নাভাবে মরবে। রায়চরণের প্রবেশ। দাদা না ধরলে গুখেকর মেয়েটার দাম দর করেছিলাম। মেরে তো ফেলতাম, তখন না হয় 6 মাস ফাঁসি যেতাম। শালি, ও রায়চরণ, কোথায় যাস? মা ঠাকুরন পুরোহিত ঠাকুরকে ডেকে আনতে বলল। পদিগুডি বলল, আদেশ বহনকারী পেয়াদা কাল আসবে। এখানে গুডি শব্দের অর্থ এটি একটি গ্রাম্য গালাগাল। রায়চরণের প্রস্থান। হা বিধাতা, এ বংশে কখনো যা না হয়েছিল তাই ঘটল। পিতা আমার অতি নিরীহ, অতি সরল, অতি অকপট চিত্ত। বিবাদ বিসম্বাদ কাকে বলে জানে না, কখনো গ্রামের বাইরে যায় না। ফৌজদারির নামে কম্পিত হন, লিপি পাঠ করে চোখের জল ফেলেছিল। ইন্দ্রাবাদে যেতে হলে খেপে যাবেন, কয়েদ হলে জলে ঝাঁপ দেবেন। হায়, আমি জীবিত থাকতে পিতার এই দুর্গতি হবে? মা আমার পিতার মতো ভীতা নয়, তার সাহস আছে। তিনি একেবারে হতাশ হন না। তিনি একাগ্রচিত্তে ভগবতীতে ডাকছেন।
কুরঙ্গ নয়না আমার দাবাগ্নির কুরঙ্গিনী হয়েছেন। এখানে কুরঙ্গ শব্দের অর্থ হরিণ আর কুরঙ্গিনী শব্দের অর্থ হরিণী এবং দাবাগ্নির একটি অর্থ হল দাবানল, আরেকটি অর্থ হল আনন্দ মৃগ। ভয়ে ভাবনায় পাগলিনী প্রায়, নীলকুঠির গুদামে তার পিতার মৃত্যু হয়। তার সবসময় চিন্তা পাছে স্বামীর সেই গতি ঘটে। আমি কত দিকে সান্ত্বনা দেব? সপরিবারে পালিয়ে যাওয়া কি বিধি? না, পর উপকার পরম ধর্ম, সহসা পরাঙ্মুখ হব না। শ্যামনগরের কোনো উপকার করতে পারলাম না, চেষ্টার অসাধ্য কাজ কি? দেখি কি করতে পারি। দুইজন অধ্যাপকের প্রবেশ। ওহে বাপু, গোলকচন্দ্র বসুর ভবন কি এই পল্লীতে বটে? বাবার ভাইয়ের মুখ থেকে শুনেছি বসুজ বড় সাধু ব্যক্তি, কায়স্থ কুলতিলক। ঠাকুর, আমি তার জ্যেষ্ঠ পুত্র। বটে বটে, আহা, সাধু সাধু। এরকম সুসন্তান সাধারণ পুণ্যের ফল নয়। যেমন বংশ অস্মিং অস্তু নির্গুণং গোত্রে নাপত্যমুপজায়তে আকরে পদ্মরাগানাং জন্ম কাচমনে কুত। অর্থাৎ এই নির্গুণ গাত্রে জন্মানো শ্রেয় নয়, পদ্মরাগ খনিতেই জন্মায়, কাঁচের গাদায় নয়। শাস্ত্রের বচন ব্যর্থ হয় না। তর্কালঙ্কার ভায়া শ্লোকটা প্রণিধান করলে না? হ হ হ হ। আমার গায়ের সুগন্ধের সুগন্ধ বাবুর দেয়া। এখন গোলকচন্দ্রের ঘরে অবস্থান। তোমাদিকে চরিতার্থ করব। পরম সৌভাগ্যের বিষয়, এই পথে চলুন। সকলের প্রস্থান। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। পরের দিন নতুন কোনো পর্ব, নতুন কোনো গল্প, নতুন কোনো উপন্যাস নিয়ে হাজির হব আপনাদের কাছে। আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই সমৃদ্ধ করবেন, যাতে নতুন কোনো গল্প বা উপন্যাস প্রকাশের সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যেতে পারি। ধন্যবাদ।